অডিও কথনে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন ধরেই হুমায়ূন আহমেদের উপন্যাস পড়ছিলাম, তাই এবার আমার শ্রোতাদের জন্য ভিন্ন কিছু নিয়ে এলাম। আমাদের এবারের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস চুরি। উপন্যাসটি একটু দীর্ঘ, তাই আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। কোন গল্পের কোথায় শুরু তার কোনো ঠিক নেই, কোথায় শেষ তাও স্পষ্ট করে বলা যায় না। মনে হয় মানুষের সব গল্পেরই শুরু ক্ষীণ, অতি ক্ষীণ, সেই আদিমকালে, যখন মানুষের প্রথম আবির্ভাব ঘটেছিল। সেইটাই গল্পের মুখপাত। সব গল্পেরই সূচনা ও সম্ভাবনা বীজ আকারে নিহিত ছিল সেই ঘটনার ভিতরেই, মানুষের আবির্ভাব। তাই মানুষের প্রায় সব গল্পই মোটামুটি আদিম ও আরণ্যক, তা যতই তাকে পোশাক পরানো হোক না কেন। লোভ, কাম, ভয়, বিস্ময়, ক্ষুধা, অহং, এসব নিয়ে মানুষ ও মানুষই জন্মালো। এইটাই গল্প, এক ও অকৃত্রিম। তারপর তার জাতিক নির্মাণ, শিল্প, টেকনোলজি, সূক্ষ্ম চিন্তা, সবই হলো সেই আদিমতার আদুর গায়ে নানা আবরণ দেওয়ার চেষ্টা। সব গল্পেরই শুরু সেইখানে, ইতিহাসের লিপিবদ্ধ আলোকিত কাল পেরিয়ে কিংবদন্তির আবছায়ার উজানে, গভীরতার কুজ্ঝটিকায় কবে এক প্রসূতির কাতরতা আর এক নবজাতকের শিহরিত ক্রন্দনে সেই গল্পের শুরু আজও বহমান। এই গল্পের শুরু এক সন্ধেবেলায়, শীতের সন্ধে। ব্যানার্জিদের বাড়ির দোতলার দরদালানে হঠাৎ যদুর ঘুম ভাঙল। প্রায় কিছুই করার নেই বলে সে আজকাল সন্ধেবেলায় ঘুমোয়। বাড়ির কর্ত্রীর এখন তখন অবস্থা। তিনি নার্সিংহোমে, ছেলেও সেখানে। মৃগাঙ্কবাবু সেই যে বেড়াতে বেরিয়েছেন, এখনো ফেরেননি। বোধহয় কালো বাবার থানে অবিচল বিশ্বাস আর ভরসা নিয়ে বসে আছেন কোনো অলৌকিক জড়িবুটির আশায়, কিংবা লেকের ধারে বসে থেকে থেকে কাল শূন্যতায় পৌঁছে গেছেন, ফেরার কথা মনেই নেই। বাড়িতে এখন যদু একা। ঘুমটা চট করে ভাঙে না, কলিং বেল বা টেলিফোনের আওয়াজ হলে ভাঙে, নইলে নয়। আজ যে ভাঙল তারও কারণ আছে। এবারের কর্ত্রীর যে অসুখ, যদুর বউয়েরও তাই। তফাৎ হলো কর্ত্রীর বয়স 60-এর ওপর, যদুর বউ কুসুমের বয়স 40-42। দুজনেরই ক্যান্সার। কর্ত্রী কলকাতার সবচেয়ে ভালো নার্সিংহোমে যত্ন আত্মীতে আছেন। কুসুমের চিকিৎসা চলছে গায়ের এক হোমিওপ্যাথের হাতে। তফাৎটা আগে চোখে পড়তো না, আজকাল পড়ে। তার 3টে ছেলের মধ্যে 2টো ছেলে উচ্ছন্নে গেছে, ছোটটা এখনো বকে যাওয়ার বয়সে পৌঁছায়নি। আর এ বাড়ির 2টি ছেলেই রত্ন। এক ছেলে থাকে আমেরিকায়, এক ছেলে এখানে, সেও কেউকেটা। তবে নিজের মেয়ের কথা বুক ফুলিয়ে বলতে পারে বটে যদু। মনু শুধু সুন্দরী নয়, মাধ্যমিক পাশ, তাও ফার্স্ট ডিভিশন। আজই একটা পোস্টকার্ড এসেছে গা থেকে। যদুর মেয়ে মনু লিখেছে, মায়ের খুব পেটে ব্যথা হচ্ছে, কিচ্ছুটি খেতে পারছে না। বিমল ডাক্তার বলেছে কলকাতায় নিয়ে যেতে। মা বড্ড রোগাভোগা হয়ে গেছে, তাকানো যায় না, চোখ মুখ কেমন ফ্যাকাশে। কুসুম মরবে এ তো জানা কথাই, কিন্তু বড্ড কষ্ট পেয়ে মরবে। খুদকুড়ো যদুর যা আছে তা সব চলে যাবে কুসুমের চিকিৎসায়। যদুর মনটা আজ বড় অস্থির। এ বাড়িতে 10 বছর চাকরি করার পর বড়বাবু অবশেষে একটা চাকরি জুটিয়ে দিয়েছেন। সেও চাকরেরই কাজ, বেয়ারা, 5 মাস খাটা, মাইনে 600 টাকা, সব নিয়ে থুয়ে। বড়বাবুর নিজের মস্ত ফার্ম আছে, ইচ্ছে করলে সেখানে চাকরি দিতে পারতেন, দেননি। কেন দেননি তা জানে না যদু, তার অত জানতে নেই। চাকরিটাই অপয়া, চাকরিও পেল আর কুসুমেরও রোগটা হলো। কুসুমের দুঃখে যে যদু খুব কাতর এমন নয়। 9 মাসে 6 মাসে দেখা হলে তাদের মধ্যে আদর সোহাগের চেয়ে ঝগড়াঝাটিই বেশি হয়। তবু যে যদুর আজ কুসুমের ব্যাপারটা মনে লাগছে, তার কারণ অপমান। তার মনে হচ্ছে, কেবলই মনে হচ্ছে, এরকমভাবে কুসুমের মরে যাওয়াটা ঠিক হচ্ছে না, বড্ড অন্যায় হচ্ছে। এ বাড়ির কর্ত্রীর জন্য প্রতিদিন 1000 টাকার মতো খরচ হয়, আর কুসুমের জন্য কহতব্য নয়। এটাই ভারী অপমান লাগছে তার। আজকাল যদুর কেন যেন অপমান লাগে। আগে তো লাগতো না। গত 10 বছর কলকাতায় থেকে
এবং এক বড়লোকের বাড়িতে চাকরি করে করে তার এই ব্যাপারটা হয়েছে। সে 10 বছরে তার যা হয়েছে তা হলো সে এখন ধোপদুরস্ত জামা কাপড় পরে, টেলিফোনে কথা বলতে পারে, 2-4টে ইংরেজি কথার মানে জানে, গাড়ি চালাতে পারে ইত্যাদি। আজকাল নিজেকে চাকর ভাবতে তার ভালো লাগে না। এ বাড়িতে তার একখানা ঘর আছে, ওপর নিচ মিলিয়ে মোট 8খানা ঘর। কে থাকবে এত ঘরে? একতলার পিছন দিককার একখানা ছোট ঘরে সে একা থাকে। একটা চৌকি আছে, একটা আলনা, একটা টেবিল চেয়ারও। কলকাতা শহরে এই ঘরখানার ভাড়া কত হতে পারে ভাবলে অবাক হতে হয়। ঘরের লাগোয়া একটা বাথরুম অবধি আছে। যদু ঘুম ভেঙে নিচে তার ঘরে নেমে এসে মেয়ের চিঠিটা আবার পড়ল। প্রতি মাসে মাইনের টাকা নিতে আসে তার ছোট ছেলে পল্টু। পুরো টাকাটাই প্রায় পাঠিয়ে দেয় যদু। তার নিজের হাত খরচের একটু টানাটানি হয় বটে, কিন্তু ওদিককার খরচও তো দেখতে হবে। ছেলে মেয়ে বড় হচ্ছে, খোরাক বাড়ছে, জামা কাপড়ের বহর বাড়ছে, তার উপর কুসুমের অসুখ। যতদিন অ্যালোপ্যাথি চলছিল জলের মতো বেরিয়ে যাচ্ছিল টাকা। কাজ হচ্ছিল না বলে হোমিওপ্যাথি চলছে। খরচ কমেছে, কিন্তু এবার কুসুমকে একবার কলকাতার ডাক্তার না দেখালেই নয়। যদুর মাথাটা গরম লাগছে, বড্ড অপমান। একজনের জন্য দিনে 1000 টাকা খরচ, অন্যজনের জন্য। যদু পোস্টকার্ডটা তোষকের তলায় ঢুকিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। তার মনের মধ্যে আজকাল বড় অস্থিরতা, নানা পাপ চিন্তাও আসে। যদু অবশ্য সেসব চিন্তাকে ঠেকিয়ে রাখে। টেলিফোনের ক্ষীণ শব্দ নিজের ঘর থেকেও শুনতে পেল যদু। তার কান খুব সজাগ। যদু দ্রুত পায়ে উপরে উঠে এসে হল ঘরে টেলিফোন ধরল। কে? যদুদা? হ্যাঁ। বাবা কোথায়? বাবাকে একটু দাও তো। উনি ফেরেননি এখনো। সুমিত বিরক্তি ভরা গলায় বলে। ফেরেননি? তাহলে কোথায় গেল? এই সময়টায় বাবার তো বাড়িতে থাকা উচিত। কি হয়েছে বলো না। মায়ের অবস্থা ভীষণ খারাপ, খুব খারাপ। রাতটা হয়তো কাটবে না। আমাকে যেতে হবে? তুমি এসে কি করবে? কারও কিচ্ছু করার নেই। তবে শেষ সময় বাবাকে হয়তো দেখতে টেকতে চাইতে পারে। বাবারও তো উচিত এই সময় কাছে থাকা। মায়ের কি জ্ঞান আছে? কি করে বলবো, ভিতরে তো যেতে দিচ্ছে না এখনো। তাহলে আর বাবা গিয়ে কি করবেন? দেখা যদি নাই করতে দেয়। সুমিত তবু ঝাঁঝালো গলায় বলল, তবু এ সময় বাবার একবার আসা উচিত ছিল। এলেই বলবো, দরকার হলে আমিই গাড়ি চালিয়ে নিয়ে যাব। সুমিত একটু শব্দ করেই তেজি হাতে টেলিফোন রেখে দিল। রেগেছে, কিন্তু রাগটা অকারণ। এটা ঠিক এখনকার রাগ নয়, পুরনো রাগ। মৃগাঙ্কবাবু ভীতু মানুষ। অসুখ বিসুখ মৃত্যু ইত্যাদি সহ্য করতে পারেন না। স্ত্রীর অসুখ ধরা পড়ার পর থেকেই তিনি খানিকটা গৃহবাসী বিভাগের ভূমিকা নিয়েছেন। পালিয়ে পালিয়ে বেড়ান। দীনেশবাবুর বাড়িতে এক সাধুর আখড়ায় বা লেকের ধারে গিয়ে বসে থাকেন। লোকটার এসব দুর্বলতার কথা যদু জানে। 10 বছর ধরে মৃগাঙ্কবাবুকে বাবা আর কল্পনা দেবীকে মা বলে ডেকে আসছে যদু। ডাক্তার ডাকি, তার সঙ্গে ভিতরের কোনো সম্পর্ক নেই। যদু কি এদের কাছে ভালোবাসা পায়নি? পেয়েছে, যথেষ্টই পেয়েছে, কিন্তু সেটাও পেয়েছে চাকরেরই মাপে। তাতে দয়া অনুকম্পা দাক্ষিণ্য মেশানো। হয়তো সেটাও ঘুষ। এ বাজারে বিশ্বাসী লোক পাওয়া বড্ড শক্ত। তা বলে 10 বছরে কি একটু মায়াও পড়েনি? পড়েছে, কিন্তু সে তো কুকুর পুষলেও পড়ে। যদু কতটা বিশ্বাসী? বিচার করে দেখলে যদু নিজেও বুঝতে পারে সে বেশ বিশ্বাসী। বাজার হাটে যেতে হয় তাকে, গিন্নিমাকে হিসেব দিতে হয়। তাতে 2-4টা টাকা এধার ওধার হয় বটে, কিন্তু তেমন একটা বড় মাপের চুরির পর্যায়ে পড়ে না। জিনিসপত্র যে বড় একটা সরায়নি কখনো। আসলে এসব দিকে নজর ছিল না যদুর। সে বরাবর ভেবে রেখেছিল ঠিকমতো কাজ করলে এ বাড়ির বাবা তাকে একটা ভালো চাকরি পাইয়ে দেবেন। চাকরি পেলে সে আর কেন উচ্চবৃত্তি করবে? উচ্চবৃত্তিটাকে তাই সে প্রথম থেকেই প্রশ্রয় দেয়নি। মৃগাঙ্কবাবুর মেয়ে মঞ্জুলার যখন বিয়ে হলো তখন কত গয়না এলো। অসতর্কভাবেই রাখা ছিল এদিকে ওদিকে। যদুর মনে চুরির কথা উদয়ও হয়নি। অবশ্য চুরি করা কঠিনও ছিল। সে দীনেশবাবুর দেশের লোক, আর দীনেশবাবু বড়বাবুর সাংঘাতিক বন্ধু।
এ বাড়িতে তাকে এনে চাকরিতে ঢুকিয়েছিলেন ওই দীনেশ কর্তাই। তার বাড়ির ঠিকানা এরা ভালোই জানে। তবে সে পালিয়ে যেতে পারত, ফেরার হতে পারত। ফেরার হওয়ার সম্ভাবনা দেখাও দিয়েছিল যদুর, তবে সে চুরি করে নয়। সামনের বস্তিতে ঝড়ুয়া নামে একটা লোক ছিল, ভালো ইলেকট্রিক মিস্ত্রি। এবারের কাজে সে ছিল বাঁধা লোক। বেশ ভাব হয়েছিল যদুর সঙ্গে। লোকটার দোষ, বড্ড মদ খেত। মদ খেতে খেতে একেবারে পাগলা মাতাল হয়ে যেতে ভালোবাসত। তার কাছে ইলেকট্রিকের কাজ শিখেছিল যদু, যদি তা থেকে 2-4 টাকা আয় হয়। সেই সূত্রে ঝড়ুয়ার বউয়ের সঙ্গে ভাব হলো। অলকা, বছর 20-22 বয়স, মাখো মাখো চেহারা, ঢলানিও বেশ। অলকার দুঃখ ঝুড়ি ভরা। মাতাল স্বামীর ঘর করতে গেলে যা হয়, দুঃখের কাঁদুনি গাইতে গাইতে সে বেছে নিয়েছিল যদুকে। একদিন চুপি চুপি তার ঘরে চলে আসতো দুপুরবেলা। বসে বসে দুঃখের কথা বলতে থাকতো। বলতে বলতে অনিমেষ নয়নে চেয়ে থাকতো চোখের দিকে। বাক্য হারিয়ে যেত দুজনেরই। একদিন বলেই ফেলল, তোমার মতো একজনকে পেতাম তো বেশ হতো। যা জ্বলে পুড়ে মরছি, তুমি কেমন ভালো, বিড়িটা পর্যন্ত খাও না। যদুর বুক একটু ছলছলিয়ে উঠল। কেমন যেন গরম হয়ে গেল শরীর। মুখে বলল, ওসব ভেবে আর কি হবে? কেন হবে না বলো তো? সাহস করলেই হয়, ইচ্ছে করলেই হয়। কি হয়? অলকা খুব গম্ভীর করুণ মুখে বলেছিল, ভয় নেই, আমি পালিয়ে গেলেও থানা পুলিশ করবে না, বরং হাঁপ ছেড়ে বাঁচবে। যদু সেই যে উচ্চাটন হলো। বেশ কয়েকদিন তার ঘাড়ে ভালোবাসার ভূতটা গ্যাঁট হয়ে বসে ঠ্যাং দোলাতে লাগলো। যখন তখন বুক গুড়গুড় করে উঠত, হাত পা কাঁপত, রাতে ভালো ঘুম হতো না। 40 বছর বয়সে নতুন করে জীবন শুরু করার ভারী একটা ইচ্ছে হয়েছিল তার। ব্যাপারটা যখন বেশ পেকে উঠল, তখন একদিন দুপুরে নিজের ঘরে অলকার চোখের জলে ভাসা মুখখানা দেখে আর স্থির থাকতে পারেনি যদু। জাপটে ধরতে গিয়েছিল। অলকা কিন্তু টপ করে ছাড়িয়ে নিয়ে আতঙ্কের গলায় বলেছিল, না না, ওসব এখন নয়, যতদিন ওর নামে সিঁদুর পরে ততদিন নয়। যদি আমাকে নিয়ে আলাদা করে ঘর বাঁধো, তবেই ওসব। যদু আরো পাগল হলো। একদিন বলল, কিন্তু পালাবো যে, খাবো কি বলতো, চাকরি দেবে কে? কেন, আমাদের মতো মানুষেরা কি বেঁচে নেই দুনিয়ায়? এখন যা চাকরি করছো তাই করবে অন্য কোথাও, ঠিক জুটে যাবে। ড্রাইভারি জানো, ইলেকট্রিকের কাজ জানো, রান্না জানো, তোমার কি কাজের অভাব হবে? অভাব শুধু সাহসের। এটাও অপমান। যদুর ভারী অপমান লেগেছিল এ কথায়। তাই সে স্থির করে ফেলল, যা হয় হবে, অলকাকে নিয়ে সে পালাবে। এমন মনের অবস্থা হয়েছিল তখন যে ছেলের মুখের দিকে পর্যন্ত ভালো করে তাকাতে পারত না। তখন বড় ছেলে ঝন্টু টাকা নিতে আসতো প্রতি মাসে। পাছে মুখ দেখলে মায়া বাড়ে, সেই ভয়ে অন্যদিকে চেয়ে 2-4টে কথার পরেই ছেলেকে বিদায় করে দিত। তখন কুসুমের কথা ভাবতেই কেমন ভয় ভয় করত। তাকে বাঁচিয়ে দিল ঝড়ুয়াই। মদ খেয়ে খেয়ে শরীরের এমন হাল করে ফেলেছিল যে একদিন মাঝরাত্রি চোখ উল্টে পটল তোলার জো হলো। হাসপাতালে কিছুদিন জমে মানুষের টানাটানি চলল। তখন অলকার অন্য মূর্তি। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে হাসপাতালে পড়ে থাকতো। একটু যখন সামলে উঠল, ঝড়ুয়াকে তখন বস্তির ঘরে নিয়ে এসে 1 মাস 2 টানা সেবা করল। 2 মাস বাদে ঝড়ুয়ার চেহারা ফিরল। মদের নেশা ছাড়তে হলো প্রাণের দায়ে। তারপর দেখা গেল আমে দুধে মিশে গেছে। ঝড়ুয়া বড় নতুন ফ্ল্যাট বাড়ির ইলেকট্রিফিকেশনের কাজ ধরতে লাগলো। পয়সা আসতে লাগলো ছপ্পর ফুঁড়ে। যদিও কি হাঁপ ছেড়ে বাঁচেনি। এক গভীর অনিশ্চয়তায় ভেসে যাওয়ার আগে নোঙরটি ফেলা গেছে, এই যথেষ্ট। ঝড়ুয়া নিজেই একদিন মিটিমিটি হেসে যদুকে বলল, বুঝলি যদু, অলকা আর এখানে থাকতে চাইছে না, তার নাকি বস্তিতে পোষাচ্ছে না। তাই নাকি? তাই তো বলছে। নষ্ট লোকেরা নাকি তাকে খুব দিক করে। মাতালের বউ তো, সবাই ভাবে বেশ্যা। যদুর রাগে ভিতরে ভিতরে জ্বলতে লাগলো। অপমান। ঝড়ুয়া একটা শ্বাস ফেলে বলল, অনেকের বাড়া ভাতে ছাই দিয়ে আমরা তাই উঠেই যাচ্ছি। যাও, জাহান্নামে যাও, আমার কি? বিড়বিড় করে বলছিল যদু। ওরা উঠে গেল। সেই থেকে যদু যদুর মতোই আছে। ওঠা নেই, পড়া নেই, ঘটনা নেই, রোজ একরকম,
রোজ একরকম, রোজ একরকম। কাজ করো, খাও, ঘুমাও। এই গত বছর মৃগাঙ্কবাবু তাকে সঙ্গে নিয়ে এক মস্ত অফিসে গিয়ে কাজে ঢুকিয়ে দিয়ে এলেন। এটা হয়তো কয়েক বছর আগেই পারতেন, কিন্তু বাবুদের কারবারই তো ওই। যেটা পারবেন সেটাও করতে গড়িমসি। তাছাড়া বাড়ির চাকর কাজে লেগে গেলে বাবু আর গিন্নিদের অসুবিধেও বটে। কিন্তু চাকরটারও যে 4টে প্রাণীকে খুদকুড়োর জোগাড় করে দিতে হয়, সেটা কে ভাবে? জমি জমা বেশি ভালো ছিলও না। যা ছিল তাও গেছে। আছে শুধু গায়ের বাড়িটা। তাও ট্রেন বাস হাঁটা পথে গহীন কোন রাজ্যে। কালে ভদ্রে যেতে হয় যদুকে। আজকাল মনে হয় রাস্তা যেন আর ফুরোয় না। শহুরে ভাব যদুকে একটু একটু করে ধরেছে বটে, তার সবচেয়ে বড় প্রমাণ ওই অপমান বোধ। কথায় কথায় আজকাল তার ভারী অপমান লাগে। যদু ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। গিন্নিমা তবে চললেন। যাচ্ছেন ভালোই, যেতে সবাইকেই হয়। তবে তার মধ্যে কেউ আরামে, কেউ কষ্টে। গিন্নিমা এয়ার কন্ডিশন করা ঘরে শুয়ে মাথা ভর্তি সিঁদুর আর মনে নিশ্চিন্তের ভাব নিয়ে খাবি খাচ্ছেন। কুসুম সেভাবে যাবে না। তাকে রোগে খাবে, অনিশ্চয়তায় খাবে, অভাবে খানিক খাবে, খুবলে খাবে ছেলে আর মেয়ের জন্য দুশ্চিন্তা, স্বামীর ওপর রাগ, অভিমান। যদু চারদিকে তাকালো। তার হাতে রাজ্যপাট। এবারের সব খবর তার নখদর্পণে। বাড়ির কর্ত্রী আর যে ফিরবেন না তা একরকম জানতই যদু। এখন আরো নিশ্চিন্ত হওয়া গেল। আজ রাতটাও বোধহয় কাটবে না। যদু অনেক খবর জানে এ বাড়ির, কিন্তু যে খবরটা তার এখন সবচেয়ে জরুরি বলে মনে হলো, তা গিন্নিমার জমানো টাকা। লোহার আলমারিতে, শোয়ার ঘরে গিন্নিমার তোশকের তলায় চাবি। মেয়েরা জমাতে ভালোবাসে, গিন্নিমাও বাসেন। লুকিয়ে চুরিয়ে নিজস্ব ধন সম্পদ সঞ্চয় করার মধ্যে আনন্দও হয়তো আছে। কয়েক দফায় গিন্নিমার সঞ্চিত টাকা যদুই গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে এসেছে। কখনো সখনো 1000-2000ও। অনেকদিন হলো গিন্নিমার টাকা নিয়ে সে ব্যাংকে যায়নি। টাকাটা ঘরেই আছে। যদু জানে কোথায় আছে। শোয়ার ঘরের ড্রেসিং টেবিলের মস্ত আয়না, তার মুখ বাইরের ঘরের দিকে। একবার নয়, বহুবার বাইরের ঘর থেকে পর্দার ফাঁক দিয়ে সে আয়নায় প্রতিবিম্ব দেখেছে। গিন্নিমা আলমারির লকার খুলে একটা বিস্কুটের টিনে টাকা রাখতেন। রাগ আর অপমান যদুর আজ এত উঁচুতে উঠেছে যে সে দ্বিধা করল না। তোশকের তলা থেকে চাবি বের করে আলমারি আর লকার খুলল। বিস্কুটের টিনটায় হাত রাখার পর থামল। কাজটা কি ঠিক হচ্ছে? সে হলো যাকে বলে রবি ঠাকুরের পুরাতন ভৃত্য। তার পক্ষে কি কাজটা ঠিক হচ্ছে? সে খাটবে, পিটবে, হাত তোলা মাইনে নেবে। দেশে তার বউ বাচ্চা এই মরে কি সেই মরে হয়েও বেঁচে থাকবে। বউয়ের চিকিৎসা টাকার অভাবে হবেই না। তবেই না পুরাতন ভৃত্য। কবিতাটার কথা মনে হতেই গায়ে যেন শুঁয়োপোকা লাগলো। সাপের মতো ফোঁস করল সে। শ্বাসবায়ুটা পর্যন্ত আজ জোর ও রোগীর মতো গরম। বাক্সটা খুলে সে টাকাগুলো বের করলো। এত টাকা যে হাতের পাঞ্জায় বের পায় না। সবই 100 টাকার নোট। অতি দ্রুত টাকাটা গুনে ফেলতে লাগলো সে। গুনতিতে কম বেশি হলে ক্ষতি নেই, এ তো আর কাউকে হিসেব দিতে হবে না। এ টাকার কথা জানেন শুধু গিন্নিমা আর সে, আর কেউ নয়। 42,000 টাকা গুনবার পর তার হাত পা কাঁপতে লাগলো। খালি বিস্কুটের টিনটা যথাস্থানে রেখে আলমারি বন্ধ করলো যদু। চাবি জায়গা মতো রেখে দিল। তারপর দুড়দাড় করে নেমে গেল নিজের ঘরে। ঘরে কি রাখা উচিত? না, ঘরে রাখা ঠিক হবে না। দৈব বশে ধরা পড়তে পারে। তার চেয়ে রান্নাঘরের কাবার্ড ভালো, তালা দেওয়া থাকে। যদু আবার উপরে উঠল। কাবার্ড খুলে একটা বড় কৌটোয় টাকা ভরল। শুধু 2000 টাকা সরিয়ে রাখলো, কাল পল্টু টাকা নিতে আসবে। বাবু কখন ফিরবেন তার কোনো ঠিক নেই। বাড়িটা ফাঁকা লাগছে যদুর। কেন এত ফাঁকা লাগছে তা বুঝতে পারছে না। একটু ভয় ভয় করছে। সে গ্যাস উনুন ধরিয়ে চা করে খেলো। আজকাল তার যখন তখন চায়ের তেষ্টা পায়। চা খেতে খেতে মনে হলো, 42,000 টাকা একদিক দিয়ে দেখলে অনেক টাকা, অন্য দিক দিয়ে হিসেব করলে কিছুই নয়। গিন্নিমার জন্য যে হারে খরচ হচ্ছে, কুসুমের জন্য তার 4 ভাগের 1 ভাগ করলেই 1-2 মাসের মধ্যে টাকাটা হাওয়ায় মিলিয়ে যাবে। ফলটাই বা হবে কোন কচু? কুসুম তো বাঁচবে না। বরং কুসুমের যেমন চলছে চলুক। যদু যদি গায়ে গিয়ে জমি জমা কিনে চাষবাসে নেমে পড়ে, তাহলে একটা কাজের কাজ হয়।
কলকাতার উচ্চবৃত্তির থেকে তবেই সে রেহাই পায়। সে বাড়িতে গিয়ে বসলে ছেলেপুলেগুলি উচ্ছন্নে যায় না। তবে হ্যাঁ, এসব তাড়াহুড়ো করে করলে হবে না, করতে হবে ধীরে ধীরে। হঠাৎ বড়লোকি দেখালে ধরা পড়ে যাবে, পাঁচ কান হবে, লোকে আন্দাজ করবে সে দাওটাও মেরেছে। চা শেষ করে কাপটা ধুয়ে রাখলো যদু। এবারের সঙ্গে তার সম্পর্ক ঘুচে গেল আজ রাতেই। তবে বাড়ির কাজ সে এখনই ছাড়বে না, তাহলে একটা সন্দেহ আসতে পারে। বাইরে যেমন যদু তেমন যদু, তবে ভিতরে ভিতরে যদুই জানবে এবারের সঙ্গে তার আর সম্পর্ক নেই। সামনের বারান্দায় গিয়ে চাদর মুড়ে দিয়ে একটু দাঁড়ালো। সামনে এক ফালি বাগানে মেলা গাছপালা, ফটকে আলো জ্বলছে। এ বাড়িতে দারোয়ান নেই, মালি নেই, অন্য কোনো কাজের লোক নেই। একা যদু, যদুই সব। একটা কুকুর ছিল আগে, কয়েক বছর আগে সেটাও মরেছে। তবে একটা সিকিউরিটি এজেন্সির লোক রাত পাহারা দিতে আসে, শুধু রাতটুকুই। যদু ফিরে এলো ঘরে, টিভিটা চালালো। আগরম বাগরম অনেক কিছু হয় টিভিতে, আজও হচ্ছিল। দেশের উন্নতি হচ্ছে দেখাচ্ছে শালারা, ডকুমেন্টারি। তবু যা হোক, একটা কিছু চললে আর অতটা একা একা লাগবে না, ভয়ও করবে না। চোখের পলকে 42,000 টাকা তার হয়ে গেল। এটা বারবার মনে হচ্ছে আর মাথাটা গরম হয়ে যাচ্ছে যদুর। অতগুলো টাকা তার! গিন্নিমার কষ্টে জমানো টাকা এ নয়, এদের ফেলে ছড়িয়ে অনেক আছে। গিন্নিমার হাতে কর্তাবাবু যা সংসার খরচ দেন তা অঢেল, মাসে অন্তত 1,000-2,000 জমে যায় তাতে। গিন্নিমার কাউকে হিসেব দিতে হয় না, সুতরাং এই ফালতু টাকাটা চুরি করলে তেমন পাপ হবে না। গরিবেরটা মেরেই তো বড়লোকেরা বড়লোক, সাধু পুরুষ তো আর এরা নয়। টিভি দেখতে দেখতেই যদু স্থির করে ফেলল, কুসুমের চিকিৎসায় টাকাটা ফুঁকে দেওয়ার কোনো মানেই হয় না। তা বলে সে খুব একটা পাষণ্ডও নয়, যেটুকু না করালে নয় সেটুকু করাবে। বাদবাকি টাকায় সে নিজের সংসারটার ভাঙচুর মেরামত করবে। ভাঙচুর তো কিছু কম হয়নি। ফোন এলো। বাবা কি এসেছে যদুদা? না, তবে সময় হয়েছে। বাবাকে যে ভীষণ দরকার। এলেই আমি নিয়ে যাব। গিন্নিমার খবর কি? ভালো নয়, ডাক্তার বলছে রাত কাটবে না, তবে শেষ চেষ্টা চলছে। যদুর গলাটা করুণ করে নিল। বলল, তুমি কখন থেকে বসে আছো? এক কাজ করো, তুমি বাড়িতে চলে এসো, আমি নার্সিং হোমে গিয়ে বসে থাকি। তা হয় না, মাকে ছেড়ে এ সময় আমি যাব না। তুমি বাবাকে নিয়ে এসো যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে। আজ অলকার ব্লাউজটাই আঠাকাঠির মতো আটকে গেছে মৃগাঙ্কর চোখে। তিনি যে চোখ ফেরাতে পারছেন না, তা কাম বা মুগ্ধতার জন্য নয়। যত কম কাপড়ে আজকাল ব্লাউজ তৈরি হয় সেটাই বিস্মিত চোখে দেখছিলেন তিনি। হ্যাঁ, মুগ্ধ না হলেও এই নতুন ধরনের ব্যাপারটা তার তেমন খারাপও লাগছিল না। অলকা কিছু বলেই যাচ্ছিল, তিনি হুঁ দিয়ে যাচ্ছিলেন। অলকার সব কথা না শুনলেও চলে, বড্ড বেশি বকে মেয়েটা। বেশিরভাগ কথাই দুঃখের, অভাবের, চাহিদার। কিছু লোক থাকে যারা জীবনের দুঃখের দিকটা ছাড়া আর কিছুই দেখতে পায় না। অলকা এদের দলের মুখপাত্র হতে পারে। ও কি জানে যারা এত কথা বলে এবং এত ঝুড়ি ভরা দুঃখ যাদের, তাদের শেষ অবধি সেক্স অ্যাপিল থাকে না। অথচ অলকা দেখতে বেশ, মাজা রং, মাঝারি লম্বা, রোগা বা মোটা নয়, দাঁত উঁচু নয়, চোখ টানা টানা, গাল পুরন্ত, ঠোঁট টসটসে। বয়স আর কত হবে, মেরে কেটে 26 বা 27। পেসমেকার কথাটা বার কয়েক শুনতে পেলেন মৃগাঙ্ক। বাকিটা শোনার দরকার নেই। অলকার বাবার অসুখ, হার্টের, পেসমেকার বসাতে হবে। এটাই এই শীতের সন্ধ্যায় অনেকক্ষণ ধরে বলছে অলকা। সঙ্গে জুড়ে দিচ্ছে হাসপাতালের বিবরণ, জনৈক ডাক্তারের ভুলভ্রান্তি, অফিসের লোন পাওয়ার ব্যাপারে অসুবিধে, আত্মীয়দের হৃদয়হীনতা ইত্যাদি। আসল কথাটাই অবশ্য বলছে না, সেটা ঠাড়ে ঠুরে বোঝানো হচ্ছে মাত্র। মৃগাঙ্ক তাই আনমনে অলকার ব্লাউজটাই দেখছিলেন, কিন্তু কাম বা লোভ কিছুই আজ বোধ করতে পারছিলেন না মৃগাঙ্ক। তার স্ত্রীর অবস্থা এখন তখন, বাড়ি ফিরেই হয়তো দুঃসংবাদ পাবেন। তাই বাড়িও ফিরছেন না তিনি, সময় কাটাচ্ছেন। এ সময় কাম থাকে না, সময়টা কাটানো এখন বেশি জরুরি। কল্পনা এখন মৃত্যুর দিকে অনেকটাই এগিয়ে গেছে। বিকেলে নার্সিং হোমে ফোন করেছিলেন,
তখনও তার কনিষ্ঠ পুত্র অফিস থেকে গিয়ে নার্সিংহোমে পৌঁছায়নি। নার্সিংহোম থেকে জানালো কন্ডিশন ভালো নয়, বাড়ির লোকের যাওয়া দরকার। মৃগাঙ্ক যাননি, নার্সিংহোমের বদলে তিনি এইখানে এসেছেন। কল্পনা এখন কত দূর এগিয়েছে। পালতোলা একটা নৌকা ক্রমে ভেসে যাচ্ছে বাঁধদরিয়ায়। মাস্তুল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। আপনার কি হয়েছে বলুন তো, কেমন অস্থির? মৃগাঙ্ক স্থির হয়ে গেলেন, বললেন কিছু নয়। আপনার স্ত্রীর তো খুব অসুখ না, বাঁচবেন কি? মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, না। ক্যান্সার তো, বলে অলকা যেন একটু ভাবল। বোধহয় ভাবলো এই অবস্থায় মৃগাঙ্ককে টাকার কথা বলা উচিত হবে কিনা। ভেবেই বোধহয় বলে উঠতে পারল না। প্রসঙ্গটা অস্বস্তিকর মৃগাঙ্ক বাবুর কাছে। সারাক্ষণ যে সত্যটা কাঁটার মতো মনে বিঁধে আছে, তা নিয়ে কেউ কথা তুললে কাঁটাটা যেন নাড়া খেয়ে তীব্র ব্যথাকে ঘুলিয়ে তোলে। ব্যথাটাকে ভুলবার জন্যই দিনেশের এই চিড়িয়াখানায় আসা, ঘুলিয়ে তোলার জন্য তো নয়। বড়লোকের ব্যাচেলর ছেলে হলে যা হয় দিনেশ তাই। খ্যাপা, বাধা বন্ধন হারা, চূড়ান্ত বিশৃঙ্খল এবং বায়ুগ্রস্ত। লেক রোডের এই বিশাল বাড়িতে সে যে কত লোককে এনে জুটিয়েছে তার ইয়ত্তা নেই। পাগল, সাধু, হাফ গেরস্ত সবই আছে। আছে কয়েক ঘর ভাড়াটিয়াও। সে মদ খায়, রেস খেলে, আবার একাদশীও পালন করে বেড়ায়। ব্যবসা, চাকরি, ঠিকাদারি, দালালি সে বিস্তর করেছে, খামোখাই করেছে। সময় কাটানো ছাড়া এসবের প্রয়োজন ছিল না। এই যে সব লোকজন এনে সে জোটায়, এর মূলেও আছে সময় কাটানো। যাদের জোটায় তাদেরও সে বেশি দিন সইতে পারে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্তত জনা দশেক সাধু এবং বাবার কাছে সে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়েই সে আপ্লুত হয়ে পড়ে। গুরুকে ধরে বেঁধে এনে নিজের সবচেয়ে ভালো ঘরখানায় রাখে। তারপর পদসেবা, চরণামৃত পান, ভোগের এলাহি ব্যবস্থা। কিছুদিন বাদে কোনো গূঢ় কারণে চোটে মোটে গিয়ে গুরুকেও পথ দেখতে বলে। সম্প্রতি সে কালো বাবার কাছে দীক্ষা নিয়েছে। তাকে এনে তুলেছেও এ বাড়িতে। কালো বাবার বয়স বেশি নয়, 30-এর মধ্যেই বা এদিক ওদিক। দাড়ি গোঁফ কামানো, ছিপছিপে গম্ভীর মানুষ। একটু বিষণ্ণ, একটু যেন লাজুকও। তার অলৌকিক ক্ষমতার এত গুণ শুনেছেন মৃগাঙ্ক যে একটা 200 পাতার বই লেখা যায়। একটাও বিশ্বাস করেননি, যদিও বিশ্বাস করতে খুব ইচ্ছে হয়। কিন্তু দিনেশের সব গুরুই যে প্রথম প্রথম সাংঘাতিক অলৌকিক ক্ষমতা নিয়ে আসেন, পরে জোচ্চোর, ভণ্ড ইত্যাদি হয়ে দাঁড়ান। মৃগাঙ্ক আর কি করবেন? অলকা উঠে গিয়ে ফিরে এসে বলল, কালো বাবা এখনো আসনে বসেননি। কি করছেন, বাথরুমে নাকি? হ্যাঁ, বাথরুমে ওর অনেকক্ষণ সময় লাগে, ধৌত করেন তো। মৃগাঙ্ক বাবু চুপচাপ বসে রইলেন। কালো বাবার কাছে তিনি স্ত্রীর জন্য ওষুধ চেয়েছিলেন। কালো বাবা তার জবাব দেননি। অবশ্য মৃগাঙ্ক এখন আর কালো বাবার উপর নির্ভর করছেন না। কল্পনা এখন বহু দূর ভেসে গেছে, চোখের আড়ালে। সোফা সেট দিয়ে সাজানো এই ঘরে আধুনিক ইলেকট্রিকের ঝাড় ঝুলছে, উপরন্তু জ্বলছে দুটো স্ট্রিক লাইট। এত আলোর দরকার ছিল না। বেশি আলো ভালো লাগছে না মৃগাঙ্কর। তবে অলকাকে বেশ স্পষ্ট এবং পরিষ্কার দেখা যাচ্ছে, নানা দিক থেকে আলো পড়ায়। টিভি দেখবেন মৃগাঙ্ক বাবু? আপনার মনটা বেশ খারাপ, টিভি দেখলে ভালো লাগবে। মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, না, আমি এবার উঠব। 10 মিনিট অপেক্ষা করুন না, উনি বেরোলেন বলে। আচ্ছা বসছি, 10 মিনিটে কিছু যাবে আসবে না। খুব ভাবছেন আপনি বৌদির জন্য। স্বামীরা কিরকম ভাবে বলুন তো বউয়ের জন্য? আমারই শুধু ভাবার কেউ নেই। এই সময় অন্তত একটা স্বামী থাকলে বুকের জোর হতো। কি দৌড়ঝাঁপ যে করতে হচ্ছে আমাকে, একা আমাকে। তোমার আর কেউ নেই? মা আছেন, মাও হার্টের রোগী, প্রেশারও ভীষণ হাই। ভাইটাই? অলকা একটু হাসলো। আপনি কিচ্ছু মনে রাখতে পারেন না। বলেছি না আমরা 3 বোন, ভাই নেই। বলেছ নাকি আমার মনে থাকে না? গরিবের কথা কারই বা মনে থাকে বলুন, বলে অলকা একটা কপট দীর্ঘশ্বাস ছাড়ল। তোমার বিয়েটা ভাঙলো কেন বলো তো? বিয়ে তো ভাঙেনি এখনো, সেপারেশন চলছে। তাই বা কেন? ওমা, বলিনি আপনাকে? আপনার কিচ্ছু মনে থাকে না। পত্রিকার বিজ্ঞাপন দেখে বিয়ে হয়েছিল। পাত্র ভালো, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি। পরিবারও খারাপ নয়, দাবি দেওয়া তেমন কিছু ছিল না।
সব ঠিক, কিন্তু বিয়ের পরে আসল চেহারা বোঝা যেতে লাগলো। ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি সব এক কাট্টা, আর আমি একা। প্রথমেই গয়নাগুলো নিয়ে নিল শাশুড়ি, নিয়ে নিজের লকারে পড়ল। আমার চাকরির বেতন সবটাই তুলে দিতে হতো তার হাতে। তারপর শুরু হলো শাসন। এর সঙ্গে মিশবে না, ওর সঙ্গে কথা বলবে না, রেডিও চালাবে না, বাথরুমে গুনগুন করে গান গাইবে না, সিনেমা থিয়েটারে বেশি যাওয়া চলবে না, চুল বব করতে পারবে না, ভ্রু প্লাগ করতে পারবে না। মৃগাঙ্ক ফের হুঁ দিয়ে যেতে লাগলেন। তার চোখ আবার ব্লাউজের দিকে। অলকার গল্পটা তার বিশ্বাস হলো না। এদের এরকম গল্প থাকে। কি দেখছেন অমন করে বলুন তো? মৃগাঙ্কর লজ্জা পাওয়ার কিছু নেই। অলকার নিরাবরণ সর্বাঙ্গ তিনি কয়েকবার দেখেছেন। বললেই পারতেন দেখছি, কিন্তু হঠাৎ এখন লজ্জা করলো তার। সে কি কল্পনা মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছে বলে? মৃগাঙ্ক যতদূর জানেন, দীনেশের হাঁপানি নেই, কিন্তু দীনেশের শ্বাসের শব্দ বহু দূর থেকেই পাওয়া যায়। ওটা ওর একটা মুদ্রা দোষ। জোরে জোরে শ্বাস ছাড়তে নিতে ও ভালোবাসে। আজ শ্বাসের সঙ্গে কিছু অস্ফুট কটুকাটব্যও চলছে। তা সেটাও অস্বাভাবিক নয়। কাকে যেন গালাগাল দিতে দিতে ঘরে ঢুকলো দীনেশ। সব কটাকে জুতিয়ে তাড়াবো, যত সব নিমক হারামের দল, পিচাস, বদমাস। দীনেশের পোশাক নানা রকম। আজ সে ঢোলা পাজামার উপর গরম পাঞ্জাবি, আর তার ওপর একটা জহর কোট চাপিয়েছে, বেশ মোটাসোটা আর বেটে। তার চেহারায় একটা গুন্ডা গুন্ডা ভাব আছে। বহুবার লম্বা দাড়ি রেখেছে সে, আবার পট করে কামিয়েও ফেলেছে। ইদানিং রাখছে আবার। কাঁচা পাকা জম্বুবান দাড়িতে তাকে একটু ভয়ঙ্করই দেখায়। পোশাকে, দাড়িতে, ঝাঁকড়া চুলে একটা চটকদার ব্যাপার থাকে বলে দীনেশের বয়সটা কেউ খেয়াল করে না। মৃগাঙ্ক আর দীনেশ ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠী ছিলেন শিবপুরে, পরে বিলেতে গিয়ে রুমমেট। একসঙ্গে তারা অনেক কাজ আর অকাজ করেছেন। দিনের সোফায় ভারী শরীরটা ছেড়ে দিলেন ধপ করে। নরম সোফা কোক দিল। শীতকালেও দীনেশের একটু ঘাম হয়। দীনেশ মৃগাঙ্কর দিকে কুট চোখে চেয়ে থেকে বললেন, কতক্ষণ হলো এসেছিস? অনেকক্ষণ, সময়ের হিসেব নেই। এখন থেকে হিসেব কর, আয়ু ফুরিয়ে আসছে। সময়ের এখন খুব হিসেব নিকেশ চাই। এই ছুরিটাকে বেশি প্রশ্রয় দিস না। ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, আর বড্ড খাই। অলকার সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠল। ইহ, মিথ্যে কথা? কখন কোন মিথ্যে কথাটা বলেছি বলুন তো? আর খাই? লজ্জাও যে করে না আপনার মুখে ও কথা আনতে। কতবার বলেছি এই যাত্রাটা উদ্ধার করে দিন। একটা পেসমেকারের দাম। দীনেশ হাত তুলে বললেন, ব্যাস, আর কথা নয়। পেসমেকারের ব্যাপারটা আজকাল সবাই জানে। তুমিও কোথাও শুনে থাকবে। ও রাস্তা ছাড়ো অলকা। ছি ছি, আমি কি বাবার কথাটাও বানিয়ে বলছি? কেউ বলে বুঝি? বিস্তর লোক বলে। আজকাল মিথ্যে কথা কারো মুখেই আটকায় না। তোমার বাবা টাবা নেই? অলকা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে দীনেশকে জরিপ করে নিচ্ছিল। কোথায় খবরটা পেলেন? আমার মেলা গোয়েন্দা আছে জানো না। ওসব বাবা টাবা আর পেসমেকার টেকার ছাড়ো। যা রেট তা ঠিকই পাবে, 2-400 বেশিই পাবে। তা বলে ঠকিয়ে নিতে চেষ্টা করো না। ও মা, আমি কি ওরকম নাকি? বলে অলকা একটু কান্নার ভান করলো। বরের সঙ্গে সেপারেশনের গপ্পটাও বানানো, সব জানি। গল্পগুলোকে অত করুণ করে তোলো কেন? দেখছো তো মৃগাঙ্কর মেজাজটা ভালো নেই। তার ওপর করুণ রস ছাড়লে কারো ভালো লাগে? সব সময় ফুর্তির কথা বলতে হয়। এত কাল লাইনে নেমেছ, এখনো ওসব বেসিক ব্যাপার শিখলে না? অলকা নতমুখ হয়ে বসে রইল। পারেও বটে দীনেশ। মুখের ওপর এসব কথা বলতে ওর কখনো আটকায় না। দীনেশ কিছুক্ষণ নিমিলিত নয়নে অনেকটা অর্ধধ্যানস্থ হয়ে বসে রইল। তারপর অলকার দিকে চেয়ে বলল, যাও তো, কালো বাবা আসনে বসেছেন কিনা দেখে এসো। অলকা পালিয়ে বাঁচল। দীনেশ নিমিলিত নয়নে উল্টো দিকের দেয়ালে চেয়ে রইল। সেখানে একজোড়া তলোয়ার ক্রস করা, ওপর একটা ঢাল। আসল জিনিস, বোধহয় রাজস্থান থেকে কিনে এনেছিল। দীনেশ সবই জানে। তাই কল্পনার খবরটা মৃগাঙ্ক আর দীনেশকে শোনাতে চাইলেন না। সে ফুর্তিবাজ লোক, রোগ শোক মৃত্যুর কথা শুনতে ভালোবাসে না। দীনেশ হাসপাতাল, নার্সিংহোম এবং শ্মশান খুব অপছন্দ করে। পারতপক্ষে যায় না। নিজেই বলে, আমি হলাম বসন্তের কোকিল, শীত বর্ষার কেউ না। মৃগাঙ্ক এসব ব্যাপারে বরাবরই ডাকাবুকো। বিস্তর মরা পুড়িয়েছেন। রোগ ভোগ দেখলেই কাতর হন না,
কিন্তু কল্পনার ঘটনাটা তাকে পেড়ে ফেলেছে। এই একটি ক্ষেত্রে তিনি আজকাল দীনেশের মতোই স্পর্শকাতর। দীনেশ অনেকক্ষণ ঢাল তলোয়ারের দিকে চেয়ে আছে দেখে মৃগাঙ্ক বললেন, পেসমেকারের ব্যাপারটা তাহলে? দীনেশ মাথাটা খুব সামান্য মৃগাঙ্কর দিকে ঘুরিয়ে বললেন, সত্যি, পেসমেকার দরকার, তবে ওর বাবার জন্য নয়, বরের জন্য। বলিস কি? যারা মিথ্যে কথা বলে তাদের নানা সমস্যা। এই যে স্বামীর সঙ্গে সেপারেশনের গপ্প ফেঁদে বসেছিল প্রথম দিন, তাতে আমার সিম্প্যাথি ড্র করলো বটে, কিন্তু সামাল দিতে পারল না। এখন স্বামীর পেসমেকার দরকার হয়, একটা বাপ খাড়া করতে হচ্ছে, মাগিকে তাড়াতে হবে। এসব ন্যাকড়াবাজ আমার চলবে না। মৃগাঙ্ক এসব কথায় অভ্যস্ত, দীনেশ ওরকমই। কথার কোনো আগল নেই। মৃগাঙ্ক জানেন যা বলছে তা ও করবেও। অলকাকে জুটিয়েছে ও মাস দেড় দুই হলো, যথেষ্ট। ৩-৪ মাসের বেশি ও কাউকে রাখে না। মেয়ে মানুষের প্রতি ওর কোনো ভাব প্রবণতা নেই। প্রেম ভালোবাসা দুর্বলতা বলেও কিছু নেই। ইচ্ছে মতো ধরে আর ছাড়ে। মৃগাঙ্ক তা নন। দেশ বিদেশে তিনি বিস্তর মেয়ের প্রেমে পড়েছেন, কাঁচা বয়সে যেমন, পাকা বয়সেও তেমন। এই যে অলকা নামে মেয়েটি, এর মুখখানা তার ভারী পছন্দ। ভিতরে ভিতরে অলকার জন্য ভারী টান হয়েছে মৃগাঙ্কর। মৃগাঙ্ক মৃদু স্বরে বললেন, আজ আমাকে উঠতে হবে রে, সবই তো জানিস। দীনেশ জবাব দিলেন না। নিমিলিত নেত্রে চেয়ে রইলেন ঢাল আর তলোয়ারের দিকে। হঠাৎ বললেন, টাকাটা ওকে দিবি নাকি? কোন টাকা? পেসমেকারের টাকা। ও তো তোকে জপাচ্ছিল। পাগল নাকি, টাকা দিতে যাব কেন? আমি কি এত বোকা? দীনেশ তেমনি অবিচল বসে নির্বিকারভাবে বললেন, পারলে কিছু দিস, আমিও তো দেব। পেসমেকারটা দরকার ঠিকই, মিথ্যে কথা বললেও দরকার। বাবার না হয় তো স্বামীর। দেখলে তো অবস্থা খুব খারাপ বলে মনে হয় না। চাকরিও তো করে। চাকরি না ইয়ে, পেটে কফরটা বিদ্যে আছে যে চাকরি করবে, ওরকম বলে। আসল চাকরি শরীরের। স্বামী কি করে? ইলেকট্রিক মিস্ত্রি। আয় ভালোই ছিল, এখন শরীর খারাপ হয় বসার জোগাড়। এ সময় একটা ছোকরা এসে ঘরে ঢুকল, সুব্রত। মৃগাঙ্ক ছেলেটিকে বার কয়েক দেখেছেন, উঠতি আর্টিস্ট, তবে ছবির বাজারে তেমন পাত্তা পাচ্ছে না। দীনেশ হয়তো ওর জন্যও কিছু করবে। সকলের জন্যই দীনেশের কিছু করা বা করার চেষ্টা আছে। অলকা এসে পর্দা সরিয়ে থমথমে মুখে বলল, কালো বাবা আপনাকে ডাকছেন মৃগাঙ্ক বাবু। মৃগাঙ্ক উঠলেন। ভিতরে করিডোরের দুধারে দুসারি ঘর, তারপর বেশ বড় এবং সাজানো একখানা ঘরে কালো বাবার অধিষ্ঠান। মানুষটি কালোই, ছিপছিপে চেহারা, বেঁটে পায়ার এক মস্ত চৌকিতে বিছানায় বসা। দেখে মনে হয় কালো বাবা নিরন্তর একটা অস্বস্তিতে আছেন। মুখ চোখ বিমর্ষ, হাস্যহীন। চোখে কি ভয়? মৃগাঙ্ক মেঝের উপর পরিষ্কার কার্পেটে বসলেন। কালো বাবার পরনে ধুতি, গায়ে একখানা অ্যান্ডির চাদর। নিজের করতলের দিকে ঝুঁকে চেয়েছিলেন। মৃগাঙ্ক বসবার পর মুখটা তুলে একটু হাসবার চেষ্টা করে বললেন, ওষুধ কিন্তু আমি জানি না বাবু। দীনেশ বাবা লোক ডেকে আনেন, কত কত লোক। সবাই এসে কত কি বলে, সারিয়ে দাও, হইয়ে দাও, পাইয়ে দাও। আমি কি অত পারি? দীনেশ বাবাকে কত বলি, শোনে না। মৃগাঙ্ক কালো বাবার দিকে চেয়ে রইলেন। লোকটাকে তার বিশ্বাস হয় না ঠিকই, কিন্তু অপছন্দও হয় না। লোকটা আজ অবধি তাকে ভড়কি দেওয়ার চেষ্টা করেননি। মৃগাঙ্কবাবু মাথা নেড়ে বললেন, আর আমার চাওয়ার কিছু নেই, আমার স্ত্রী বাঁচবেন না। কালো বাবার মুখে আন্তরিক একটু বেদনার ছাপ পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওষুধ জানলে আমি দিতাম বাবু। জানি না, তবে কদিন খুব ঠাকুরকে ডেকেছি, তাতে যদি কিছু হয়। কিন্তু শক্তি নষ্ট করে ফেললাম যে, আর কি কাজ হবে? শক্তি নষ্ট হলো কিভাবে? এসব করতে নেই। আমার কি গুরু হওয়ার কথা? দীনেশ বাবা মোটেই কানে তুললেন না আমার কথা। বললেন, তুমিই ঠিক লোক, দীক্ষা দাও। ও আপনাকে খুব বিশ্বাস করে। ওই তো হয়েছে মুশকিল। কিসের মুশকিল? উনি বড় অবুঝ। তা অবশ্য ঠিক, আমি কিন্তু আর ওষুধ চাই না, যা হওয়ার হয়ে গেছে। আপনি বুঝদার মানুষ। মানুষ বড় ম্যাজিক ট্যাজিক দেখতে চায়, ভোজবাজি চায়, উল্টোপাল্টা সব কাণ্ডমাণ্ড দেখতে চায়। নইলেই বলবে জোচ্চোর, ভণ্ড। তা বাবু, আপনার স্ত্রীর এখন কি অবস্থা? ভালো নয়।
এখন তখন। এবার বাবু তাহলে তার কাছে একবারটি যান, এ সময় কাছে থাকতে হয়। খুব ম্লান একটু হাসলেন মৃগাঙ্ক। তারপর বললেন, বুকের জোর পাচ্ছি না যে। কালো বাবা করুণ চোখে চেয়ে রইলেন তার দিকে। তারপর বললেন, জোর পাচ্ছেন না? না, একদম জোর পাচ্ছি না, তাই তো এখানে এসে পালিয়ে আছি। কালো বাবা ভারী স্নিগ্ধ নরম গলায় বললেন, তাহলে থাকুন, বসে থাকুন, বসে বসে ঠাকুরকে ডাকুন, বুকের জোর তিনিই দেবেন। কোন ঠাকুরকে ডাকবো? আমার তো কোনো ঠাকুর নেই। কালী, দুর্গা, শিব, নারায়ণ কাউকেই আমার মনে পড়ে না। আপনি কি বাবু নাস্তিক? তাও তো জানি না, মাথায় ঘামায়নি কখনো। কালো বাবা একটু গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, দীনেশ বাবারও ওই একই রকম। আস্তিক না নাস্তিক বোঝাই যায় না। কেন, দীনেশ তো খুব ভক্ত। তাই কি মনে হয়? দীক্ষা নিলেন, আবার মদও খাচ্ছেন, মেয়ে মানুষও চলছে, চোখের সামনে সব দেখতে পাচ্ছি। আবার বাবা বাবা করে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছেন। বাবু এসব কি বলুন তো? কি বলবো বলুন, দীনেশ ওরকমই। কালো বাবা ভারী উদাস মুখ করে অন্যদিকে চেয়ে বললেন, বাবু একটা কথা বলবো আপনাকে। দীনেশ বাবাকে বলুন আমাকে এখানে পোষাচ্ছে না। আমার ভিতরটা বড় চমকে গেছে। তাহলে কি করবেন? আমি এখানে থাকবো না। তাহলে কোথায় যাবেন? আমার কোথাও কোনো ঠিক নেই বাবু। ঠাকুরের নাম গান করে বেড়াতাম, বাঁধা জায়গা ছিল না। এ বড় বেঁধে ফেলেছে আমাকে। আপনার বাড়ি ঘরদোর নেই? সকলের কি থাকে? একটা পরিবার তো থাকে, একটা বাড়ি বা মেটে ঘর, মা বাপ। আমার অত সব ছিল না। বইমাত্র দাদা আছে, সে দেখে না। বাবা মা গেছে অনেক দিন, জমি জিরে সেও তেমন কিছু নয়। বুঝেছি, অনেকে অভাবে সাধু হয়। যে আজ্ঞে আমিও তেমনই। দীনেশ বাবা বড় ভুল লোককে ধরেছেন। ওকে দীক্ষা দিতে গেলেনই বা কেন? ও বাবা, ছাড়ে নাকি? দীক্ষা দীক্ষা করে কাছা টেনে খুলে ফেলেন আর কি। শেষে নিজের গুরুমন্ত্রই ওর কানেও দিয়ে দিলাম বাবু। কে জানে পাপ হলো কিনা। হলে হয়েছে, কি আর করা। এসব কথা তো আপনি দীনেশকেও স্পষ্ট বলতে পারেন, তাহলে মোহটা কেটে যায়। আরো বাড়ে, উনি এসব কথাকে বিনয় বলে ধরছেন। আমি বড় চমকে আছি বাবু, বড় ঘাবড়ে আছি। আপনি তো বুঝদার মানুষ, ওকে একটু বুঝিয়ে বলুন যেন ছেড়ে দেয় আমাকে। মৃগাঙ্ক লোকটার দিকে চেয়ে ভারী একটা আকর্ষণ অনুভব করছেন। কেন করছেন তা বুঝতে পারছেন না। বললেন, আমারও কিন্তু আপনাকে বেশ লাগে। আমি বুজরুকিতে বিশ্বাস করি না, কিন্তু সরল আর ভালো লোককে আমার ভালো লাগে। কালো বাবা মৃদু স্বরে বললেন, বোকা সাদা লোক বাবু, দুঃখী লোক। তা দুঃখী লোককে ভালো লাগতেই পারে। ভগবান ওটুকুই দেন দুঃখীদের। তাই হয়তো হবে। আপনি তো বেশ সুন্দর করে কথা বলেন। কালো বাবা প্রশংসাটা গায়ে মাখলেন না। হঠাৎ মৃগাঙ্ক বাবুর দিকে চেয়ে চাপা গলায় বললেন, ওই মেয়ে ছেলেটা কে বাবু? কোন মেয়ে ছেলে? ওই যে অলকা। আপনাদের রাখা মেয়ে মানুষ না কেউ? মৃগাঙ্ক একটু লজ্জিত হয়ে বললেন, কেন বলুন তো? দীনেশ বাবাই বোধহয় ওকে মাঝে মাঝে রাতের দিকে এ ঘরে লেলিয়ে দেন। মৃগাঙ্ক সামান্য চমকে উঠে বলেন, সে কি? কালো বাবা ব্যথিত মুখ করে বলেন, হয়তো আমাকে পরীক্ষা করেন, কাজটা ভালো করেন না। যদি গুরু বলেই মেনে থাকেন, তবে নিজের ভোগের জিনিস কেউ কি গুরুকে দেয়? আমরা তো তা ভাবতে পারি না। মৃগাঙ্ক সামান্য কৌতূহলী হয়ে বললেন, অলকা কখন আসে? মাঝ রাত্রিরে। রোজ নয়, দুদিন এসেছিল। এসে কি করে? পরীক্ষা করে বাবু। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন কালো বাবা। তারপর অন্য একরকম দুঃখী গলায় বললেন, আমিও রক্ত মাংসের মানুষ বাবু। শরীর আছে, শরীরে যা যা লাগে সবই আছে। মৃগাঙ্ক দ্বিধার গলায় বললেন, আপনি কি অলকাকে? কালো বাবা জিভ কেটে বললেন, না বাবু, ছি। আমাকে এখনো ওই ভাগে খায়নি। একটা কথা বলবো বাবু? কি কথা? আপনি বড্ড দেরি করছেন। কিসের দেরি? আমি তো ইচ্ছে করেই দেরি করছি।
সময় মতো যে পৌঁছাতে পারবেন না। মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, ওই সময়টার কাছে আমি যেতে চাই না। অলকার কথাটা বলুন। বলার তেমন কিছু নেই। মেয়ে মানুষটা রাত বিরেতে আসে, নানা দুঃখের কথা বলে, কাঁদে, নানা রকম ছলাকলা করে। আর আপনি কি করেন তখন? আমার তখন ভারী দুঃখ হয়, চোখে জল আসে। কেন? দুঃখ কিসের? অলকা যা চায় দিলেই তো পারেন। ওতে দুঃখের কি আছে? দীনেশ বাবাও ওই কথাই বলেন। তাই কি হয় বাবু? সবাই ভেসে গেলে কি দুনিয়া চলতো, চন্দ্র সূর্য উঠতো? ওরকম ধারা হয় না। আমরা কি খুব পাপী? আপনার কি মনে হয়? হো বাবা, আপনারা কেমন তা বিচার করি এমন বিদ্যে বুদ্ধি আমার নেই বাবু। বড্ড ঘাবড়ে আছি, কিছু বুঝতে পারছি না। আপনি এবার যান বাবু, ওদিকটা দেখুন। সব দিকই দেখতে হয়। মৃগাঙ্ক মাথা নাড়লেন, তারপর মৃদু স্বরে বললেন, টেনশনটা আমার সহ্য হয় না। যদি মারা গিয়ে থাকে তো গেছে, ভালোই। কিন্তু যদি ঝুলে থাকে, যদি আরো 2-4 দিন বেঁচে থাকে, তো আবার টেনশন। ওই টেনশনটাই আমি সইতে পারি না। জানি বাবু, আপনার মনটা কদিন ধরেই উচাটন। তা বাবু, এক কাজ করলে হয় না? কি কাজ? আমি না হয় আপনার সঙ্গে যাই। যাবেন? বলে উজ্জ্বল হয়ে উঠলেন মৃগাঙ্ক। বিপদে আপদে কালো বাবার মতো একজন সরল সাদা লোক সঙ্গে থাকলে মৃগাঙ্ক বাস্তবিকই জোর পাবেন। কিন্তু দিনেশ কি যেতে দেবে আপনাকে? কালো বাবা মাথা নেড়ে বললেন, বলতে কইতে গেলে দেবে না। তাহলে? কালো বাবা মৃদু হেসে বললেন, বেরিয়ে পড়লেই হয়। শাসনবাবু একটু শুনবেন? শাসন দাঁড়ালো। জানালায় ম্লান মুখে কিশোরীটি আজও দাঁড়িয়ে। ছবিটা ভারী সুন্দর। রাং চিতার বেড়ার ওপর দিয়ে সোনালতা বেয়ে গেছে। দুধারে দুটো ঝুমকো জবার ঘন ঝোপ, মাঝখানে জানালাটি। ভারী দিন দরিদ্র চেহারা বাড়িটির। তবু এই জানালাটিতে কিশোরীর মুখখানা ভালো দেখায়। শাসন ভট্টাচার্য আগর ঠেলে উঠোনে ঢুকল। সকালবেলার আলো এখনো একটু পড়ে আছে উঠোনে। এখনই পাট উঠাবে। মনও দাওয়ায় বেরিয়ে এলো, চোখে উৎকণ্ঠা, গলায় উদ্বেগ। মায়ের শরীরটা আজ বড়ই খারাপ শাসনবাবু। কি হবে? আজ কি বড়ই বাড়াবাড়ি? কিচ্ছু খেতে পারছে না, বমি হয়ে যাচ্ছে। হলধরকে খবর দিতে হইবে কি? তার ওষুধ তো খাচ্ছে, কাজ হচ্ছে কই? আপনি একটু দেখুন। চলো দেখি। শাসন দেখল। কুসুমকে এখনো যুবতীই বলা চলে, বয়স খুব বেশি না। কিন্তু চেহারাটা সিঁটিয়ে সাদাটে মেরে একেবারেই বুড়িয়ে গেছে। চোখ বোজা, ঝিম মেরে আছে। শাসন মুখখানা দেখল, মাথা নেড়ে বলল, কিছু তো ইতর বিশেষ দেখিতেছি না, একই রকম। না, আজ খুব খারাপ। আমি তো সব সময় মায়ের কাছে থাকি, আমি জানি। শাসন মেয়েটির দিকে তাকালো। মুখে শ্রী আছে, বুদ্ধির ছাপ আছে। শাসন শুনেছে মেয়েটির লেখাপড়াও ভালো। মাধ্যমিক পাশ, কিন্তু তারপর আর লেখাপড়া এগোচ্ছে না। ভাইগুলো তেমন মানুষ না, বাপ কলকাতায়, কি করে কে জানে। শাসন জানে কুসুমের অবস্থা দিন দিন খারাপই হবে। সে লক্ষণ চেনে। মুখে বলল, অত নিবিষ্টভাবে রোগীকে লক্ষ্য করিবার প্রয়োজন কি? মাঝে মাঝে ঘরের বাহির হইও, সাদা বাতাসে শ্বাস প্রশ্বাস লওয়া ভালো। মনু কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি সেই যে পাতার রস খাইয়েছিলেন, তাতে মা অনেকটা ভালো ছিল কয়েকদিন। দেবেন আরেকবার? শাসন গোপনে একটা বড় শ্বাস মোচন করে বলল, দিব, অবশ্যই দিব। তবে তোমার মায়ের জন্য অত চিন্তা করিও না। কথাবার্তার শব্দেই বোধহয় কুসুম তার দুর্বল চোখের পাতা মেলে চাইল। ক্ষীণ কণ্ঠে বলল, বামুন ঠাকুর, আজ্ঞা করুন। মাঝে মাঝে যাতায়াতের পথে এ বাড়িতে একটু পায়ের ধুলো দিয়ে যাবেন। এ গায়ে আর তো বামুন নেই। যে আজ্ঞে, তাহাই হইবে। কুসুম আবার চোখ বুঝল। বলল, মনুকে বুঝিয়ে বলবেন, আমার শীতলা মায়ের চরণামৃত হলেই হবে, আর ওষুধের দরকার নেই। শাসন বেরিয়ে এলো, সঙ্গে মনু। শাসনবাবু, আমার খুব বিশ্বাস আপনার ওষুধেই কাজ হবে। আমি তো ধন্বন্তরী নহি। তোমার মায়ের কি অসুখ তা কি তুমি জানো? জানি, ক্যান্সার। তাহা হইলে?
ইহার আরোগ্য বিশ্বাসের বিষয় নহে, বিজ্ঞানের বিষয়। মনুর ডাগর চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। আমি তো ভাবি শাসনবাবু সব রোগ ভালো করতে পারেন। অন্যায় আশাকে মনে প্রশ্রয় দিও না, বরং নিজের দিকে একটু তাকাও। নিজের দিকে? নিজের দিকে তাকানোর কি বা আছে? শুনিয়াছি তুমি লেখাপড়ায় ভালো, তবে উহা ছাড়িলে কেন? ভালো না ছাই, শচীনদা পড়াতে বলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, আর আমার কিচ্ছু হবে না। শচীনদাই চলে গেলেন। শচীনকে? শচীন সরকার স্কুলের মাস্টারমশাই ছিলেন, তখন আপনি আসেননি। উনি আমাকে আলাদা করে পড়াতেন। শচীনবাবু কোথায় গেলেন? রঘুনাথপুরে নতুন কলেজে চাকরি পেয়ে চলে গেল, তা তো গত বছর। তাহাতে কি হইল? শচীনবাবু না থাকিলে তোমার পড়া হইবে না কেন? মনু মাথা নেড়ে বলল, হবে না, শচীন স্যারের জন্যই পাশ করেছি, নইলে আমার সাধ্যই ছিল না। শাসন হাসল। সে একটা ঘটনার মধ্যে একটু অন্যরকম গন্ধ পেয়ে বলল, শচীনবাবুর বয়স কত? মনু একটু চকিত হয়ে বলল, কত আর 25-25 হবে হয়তো। তিনি কি এই গ্রামের লোক নন? না, রঘুনাথপুরেই বাড়ি। স্থানটি কত দূর? অনেক দূর, বামনহাটির কাছে। শচীনবাবু কি তোমাকে চিঠিপত্র দেন? মনু মুখ নত করে বলল, একটা দিয়েছিল, তারপর আর দেয়নি। শাসন সামান্য দ্বিধার পর বলল, আমার সামান্য কিছু বিদ্যা আছে, যদি পড়িতে চাও তবে আমিও তোমাকে সাহায্য করিতে পারি। এই স্থানে আমার তো তেমন কোনো কাজ নাই, পড়িবে? আমি পড়লে মাকে দেখবে কে? হায়ার সেকেন্ডারি স্কুল তো সেই বিষ্ণুপুরে, বাসে যেতে আসতে হবে, রোজ খরচাও তো কম নয়, বইপত্রের টাকাও অনেক। সমস্যা তো আছেই, সমস্যা যদি মানুষকে গ্রাস করিয়া ফেলিত, তাহা হইলে মানুষ আর এতদূর অগ্রসর হইতে পারিত না। সমস্যা অতিক্রম করিবার চেষ্টার নামই বাঁচিয়া থাকা। আমার আর পড়ায় মন্টন নেই। শাসন মাথা নেড়ে বলল, বুঝিয়াছি। শচীনবাবু ছাড়া আর বোধহয় ইচ্ছাটা জাগিবেও না, কি আর করা? এ কথায় মনু ভীষণ লজ্জা পেয়ে বলল, তা কেন? আমার মনটাই। শাসন বাধা দিয়ে বলল, তা না হয় হইল, কিন্তু দিনরাত্রি রোগী আঁকড়াইয়া বসিয়া থাকিলেই তো চলিবে না। দিনরাত তো বসে থাকি না, আর মাও সবসময় শুয়ে থাকে না। শরীর একটু ভালো বোধ করলে ওঠে, রান্নাবান্না, ঘরের কাজ সব করে। যদি রঘুনাথপুরের দিকে যাই, তাহা হইলে শচীনবাবুকে কি কিছু বলিব? বলিব কি যে মনু লেখাপড়া ছাড়িয়া দিয়াছে? মনু ঠোঁট উল্টে বলল, আমাকে ওর মনেই নেই। কত ছাত্রছাত্রী জুটেছে এখন। শাসনের মনটা করুণ হয়ে গেল। বেচারা, নেপথ্যের কে এক শচীনবাবু এই কচি মেয়েটার জীবনটাকে তছনছ করে দিচ্ছে। শচীনবাবু নিজেও বোধহয় জানে না। তুমি কি শচীনবাবুকে চিঠিপত্র দিয়া থাকো? মনু মাথা নেড়ে লজ্জায় মরে গিয়ে বলল, এখন আর দিই না, আগে কয়েকটা লিখেছিলাম। সেই পাষণ্ড কি জবাব দেয় না? মনু মাথা নাড়ল, দেয় না। চিঠিতে তাহাকে তুমি কি লিখিয়াছিলে? কি আর লিখব, এই গায়ের কথা, লেখাপড়ার কথা। শাসন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হৃদয়বৃত্তির জন্য মানুষের কত সময় ও শক্তির অপচয় হয়, কত মানুষ নিজেকে ক্ষয় করিয়া ফেলে। মনু একটু অবাক হয়ে বলল, হৃদয়বৃত্তিটা কি জিনিস শাসনবাবু? উহা নিরাকার বটে, কিন্তু ব্রহ্মের মতোই শক্তিমান। যাহা হোক, শচীনবাবুর ব্যাপারে কিছু করিতে হইলে বলিও। মনু সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, কিচ্ছু করতে হবে না, আপনি আমার মায়ের ওষুধ দিন। শাসন বেরিয়ে আসবার মুখে আঙুল ঠেলে উদ্ভ্রান্তের মতো পল্টু ঢুকল। সে এ বাড়ির ছোট ছেলে, এখনো বালক। ঢুকে উত্তেজিত গলায় পল্টু ডাকল, দিদি। কি রে? সাংঘাতিক কাণ্ড। কি কাণ্ড? পল্টু সভয়ে শাসনের দিকে চাইল। শাসন বুঝতে পারল তার সামনে বলতে বাধা আছে। সে একটু ইতস্তত করে বেরিয়ে এলো, কিন্তু গাছপালার আড়াল থেকে সে শুনতে পেল যেটুকু শোনার। পল্টু উত্তেজিত গলায় বলছে, বাবা আজ অনেক অনেক টাকা দিয়ে দিচ্ছে, ভাবতে পারবি না। কত টাকা? 2000। বলিস কি রে? 2000? গুনে দেখ। চুপ চুপ, কেউ শুনতে পেলে ঘরে আয়। শাসন মেয়েটে রাস্তাটায় খানিকক্ষণ দাঁড়িয়ে রইল।
2,000 টাকা। বাস্তবিকই অনেক টাকা, কিন্তু সংবাদটা তার ভালো মনে হচ্ছে না। এত টাকা এর বাবা কোথায় পেল? যদি বা কোনোভাবে পেয়েই থাকে, তবু ওটুকু ছেলের হাত দিয়ে অত টাকা পাঠানো ঠিক হয়নি। তার উপর এই গ্রাম মোটেই ভালো জায়গা নয়। টাকার গন্ধ পেলেই রাতে ডাকাত পড়বে। গায়েগঞ্জে 2,000 টাকা এখনো অনেক টাকা। শাসন ধীর পায়ে মেটে পথটা ধরে এগোতে লাগলো। আলো মরে এসেছে। গাছগাছালির ঘন ছায়া জোনাকি জ্বলতে লেগেছে। ধোঁয়াটে কুয়াশার ভুতুড়ে আবরণে চরাচর ঢেকে যাচ্ছে ক্রমে। এখানে শাসনের মন বসে গেছে। গাছপালা খুব আছে, পুকুর আছে অনেকগুলো, মাঠঘাট আছে, পুরনো বাড়িঘর মন্দির আছে। শুধু লোকগুলোই ভালো নয়। মাস চারেক আগে যখন দীনেশবাবু তাকে এখানে পাঠালেন, তখন এখানে পা দিয়েই সে টের পেয়েছিল এরা লোক ভালো নয়। কপালের গুণে শাসনকে বরাবর এই ভালো নয় লোকের কাছাকাছি বসবাস করতে হয়েছে। শাসন লোক চেনে। সে দীনেশবাবুদের ভদ্রাসনের ডেরা বাঁধতেই শেয়ালের মতো সব উকিঝুঁকি মারতে শুরু করেছিল। মুখপাত হিসেবে প্রথম দিনই চুরি হয়ে গেল তার চটি জোড়া। তার 2 দিন পর গেল পেতলের ঘটি। তার 3 দিন পর গেঞ্জি আর গামছা। তারপর তেলের শিশি। তারপর মুরব্বি মাতব্বররা আসতে শুরু করলো। তা দীনেশবাবুর লোক বুঝি আপনি? বেশ বেশ, ব্রাহ্মণ দেখছি। আগে কোথায় থাকা হতো? কলকাতারই লোক বুঝি? নয়? বেশ ভালো। দীনেশবাবুর মতলবখানা কি বলুন তো? নিজেরা যদি নাই থাকবেন, তো দান খয়রাত করে দিলেই তো হয়। ছেলেদের ক্লাব হতে পারে, পঞ্চায়েতের অফিস হতে পারে। এত বড় একখানা বাড়ি খামোখা পড়ে আছে, নষ্ট হচ্ছে। শাসন খুব বিনয়ের সঙ্গেই জবাব দিত, তবে বেশি মাখামাখির মধ্যে যেত না। এরপর আসতে শুরু করলো মতলববাজেরা। তার দাদার কি করা হতো আগে? বউ বাচ্চা সব কোথায়? বউ মরে গেছে? আহা, দুঃখের কথা। আর একটা বিয়ে করলেই তো হয়। এ গায়ে মেয়ের অভাব নেই। দীনেশবাবু দিচ্ছে দুচ্ছে কেমন? এরপর যারা আসতে থাকলো তারাই মারাত্মক। বেশি কথা টথা তারা বলে না, ঘরে ঢুকে পড়ে বিনা অনুমতিতে। তারপর অন্ধি-সন্ধি দেখে জিনিসপত্র ইচ্ছে মতো নাড়াচাড়া করে এবং চাপা গলায় খিস্তি খেউ করে। শাসন লক্ষ্য করেছে এ গায়ের কিছু লোক যখন তখন দৌড়য়। কেন দৌড়য় তা সে বুঝতে পারত না, কিন্তু গম্ভীর মুখ করে ঊর্ধ্বশ্বাসে বিভিন্ন রাস্তা দিয়ে দৌড়চক্কর দিতে থাকে। আর কাছে পিঠে কোথাও দুমদাম বোমা বন্দুকের শব্দ হয় মাঝে মাঝেই। জানতে বেশি দেরি হয়নি শাসনের। এদের কাজই রাতে ডাকাতি আর দিনে ধান্দাবাজি। ধাতস্থ হতে কয়েক মাস সময় লেগেছে শাসনের। সে সাধু ভাষায় কথা বলে, তার পৈতে ধপধপ করে। সে গম্ভীর এবং গাল গল্প ভালোবাসে না। সে রাগে না, তার মদ মেয়ে মানুষের দোষ নেই। এই সব কারণে লোকে তাকে তেমন আর খোঁচাখুচি করত না। চুরিটাও বন্ধ হয়ে গেল। মাস কয়েকের মধ্যেই শাসনের কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসা যাওয়া শুরু হলো মানুষের। এই একটা কাজ শাসন ভালোই পারে। জমি জমা সংক্রান্ত আইন কানুন তার প্রায় নখদর্পণে। বেআইনও তার অনেক জানা। একদিন সতীশ নামে একটা পাজি লোক তাকে বলল, তুমি কেমন ধারা লোক হে? মদ খাও না, মেয়ে মানুষের দোষ নেই, গান বাজনা করো না, অন্য ফুর্তি নেই, তোমার সময় কাটে কি করে? বয়স তো 40-42-এর বেশি নয় বলেই মনে হয়। বলি, তুমি স্পাইটাই নাও তো, তোমার লক্ষণ ভালো ঠেকে না। শাসন মৃদু হেসে বলল, আপনি আমাকে এত লক্ষ্য করেন কেন? আপনার অন্য কর্ম নাই? বাহ, লক্ষ্য করব কেন? চোখে পড়ে তাই বলছি। তুমি বেশ অদ্ভুত লোক বাবা। না মহাশয়, অদ্ভুত আর সকলে। আর আমোদ প্রমোদের কথা বলিতেছেন? সকলের আমোদ প্রমোদ এক প্রকার নহে। চারিদিকে সৃষ্টির এই যে বৈচিত্র্য দেখিতেছেন, ইহা লইয়াই আমার সময় বেশ কাটিয়া যায়। জীবনে কত কি ভাবিবার আছে, বুঝিবার আছে, দেখিবার আছে। অন্য আমোদ প্রমোদের আবশ্যক কি? আমার তো সময় কাটাইতেই কোনো অসুবিধা হয় না। সতীশ হাল ছেড়ে দিয়ে বলল, তবু বলি, তুমি একটু কেমন জানো? দীনেশবাবুর সঙ্গে জুটলেই বা কি করে? তেমন কিছু ব্যাপার নহে। স্ত্রীর মৃত্যুর পর স্বগ্রাম ত্যাগ করিয়া নানা স্থানে ভ্রমণ করিতাম। অর্থাভাবে পদব্রজে ভ্রমণ করিতে হইত। নবদ্বীপ ধামে কিছুকাল অবস্থান করিতেছিলাম। তখন অন্য সংস্থানের নিমিত্ত একটি মন্দির প্রাঙ্গণের সন্নিকটে বসিয়া সন্ধ্যায় গীতা, ভগবত ইত্যাদি পাঠ করিতাম। সেই সময়ে আলাপ। তিনি আমাকে কলিকাতায় নিজ বাড়িতে আশ্রয় দিতে চাহিয়াছিলেন। আমি সম্মত হই নাই।
তখন তিনি আমাকে কহিলেন যে তাহার দেশের বাড়ির চৌকিদার মরিয়াছে, রক্ষণাবেক্ষণের কেউ নাই। আমি যদি ইচ্ছা করি তাহা হইলে এখানে বসবাস করিতে পারি। এই হইল কাহিনী। আর ওই বিটকেল ভাষায় যে কথা বলো, তার রহস্যটা কি? শাসন হেসে বলে, আমার পিতামহ দেব ভাষা ভিন্ন অন্য ভাষা ব্যবহার করিতেন না, তাহাতে নাকি রসনা অপবিত্র হয়। আমার পিতামহীর সঙ্গে প্রেমালাপ্য সম্ভবত তিনি দেব ভাষাতেই করিয়াছিলেন। তাহার নির্দেশ ছিল এই বংশের উত্তর পুরুষেরা দেব ভাষাতেই কথা বলিবে। কিন্তু আমার পিতা ঠাকুর সেই নির্দেশ পালন করিতে পারেন নাই, তবে দেব ভাষার পরিবর্তে সাধু ভাষায় কথা কহিতেন। আমিও সেই অভ্যাস বজায় রাখিয়াছি মাত্র। এই জবাবে যে সতীশের ধাঁধা কেটে গেল তা নয়, তবে মেনে নিল মাত্র। শাসন সম্পর্কে এই ধাঁধা ও রহস্যময়তা এখনো এ গায়ের লোকের কাটেনি। সন্দেহও আছে, তবে তাকে আর কেউ তেমন ঘাঁটায় না। এই ঝুঁঝকো অন্ধকারে শীতের মধ্যে গাছপালার ভিতর দিয়ে পথ পেরোতে পেরোতে শাসন কেবল মনুদের কথাই ভাবছিল। অত টাকা ওর বাবা কোথায় পেল? টাকার গন্ধ পেলে ওদের বিপদ ঘটতে দেরি হবে না। এই গায়ের লোক ভালো নয়। প্রাচীন মন্দির, ধ্বংসাবশেষ, সন্দেহজনক ঢিবি ইত্যাদির সন্ধান করা শাসনের পুরনো বাতিক। অনেক দিনের পেশাও বটে। এক দুপুরে সে মাইল 4 দূরে একটা ঢিবি দেখে ফিরছিল। একটা ঘাস বনের ধারে আসতেই শুনতে পেল একটা মেয়ে ছেলে চেঁচিয়ে গালাগাল করে কার 14 পুরুষ উদ্ধার করছে। শাসন মেয়েটির বিপর্যস্ত অবস্থা লক্ষ্য করল। শাড়িটারি ঠিক নেই, মুখের রাগ, বয়সও বেশি নয়, 30-32। যেটুকু শুনল তা উদ্বেগজনক। মেয়েটি ঘাস কাটছিল, দুটি লোক কোত্থেকে এসে চড়া হয়ে যা করবার করে চলে গেছে। ব্যাপারটা নতুন নয়। গায়েগঞ্জে মাঠে ঘাটে যেসব মেয়েকে কাজ করতে হয় তাদের এই বিপদ আছেই। এ গায়েও এরকম প্রায়ই হয়, কিন্তু বিপদ হলো ধর্ষণকারী দুজনেই শাসনের খুব চেনা। একজন মনুর দাদা মন্টু, অন্যজন গায়ের দৌড়বাজদের একজন। দৌড়বাজ মানেই হচ্ছে ডাকাত বা হবু ডাকাত। তারা দুর্দার করে দৌড়ে দৌড়ে শরীর পোক্ত রাখে, নানা কসরতও করে। বাড়িতে ঢুকতে শাসন দেখতে পেল বাইরের বাঁধানো চাতালে একজন লোক দাঁড়িয়ে। প্যান্ট, শার্ট, সোয়েটার পরা লোক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সিগারেট জিনিসটা শাসন দু চোখে দেখতে পারে না। লোকটাকে দেখে সে উৎসাহ বা বিনয় কিছুই দেখালো না, এমনকি একটি কথাও না বলে ঘরে ঢুকে হারিকেন জ্বালালো। দীনেশবাবুদের বাড়িটি বেশ বড়সড়, অবস্থাপন্ন পরিবারের সাক্ষ্য দেয়। একরকম জমিদারি ছিলেন বোধহয়। বাড়িটা একতলা হলেও 10-12খানা মস্ত ঘর। সামনে পেছনে টানা লম্বা দরদালান আছে, চারদিক বাগানে ঘেরা। একটা পুকুরও ছিল, এখন মজে এসেছে। শাসন থাকে সামনের মস্ত দরদালানে। একখানা চৌকি ছিলই, তারই ওপরে তার শতরঞ্জি আর চাদর পাতা বিছানা, দড়িতে সামান্য জামা কাপড়। একদিকে তার হাঁড়িকুড়ি। শাসনের হারিকেনের আলো দরদালানকে পুরোটা আলোকিত করতে পারে না, অনেকটাই অন্ধকার থেকে যায়। লোকটা দরজায় এসে দাঁড়ালো। আজও জুতো ছেড়ে ঢুকতে হবে নাকি শাসনবাবু, এই শীতেও? প্রত্যহই হইবে। আমার পাদুকাও বাহিরেই থাকে। যদি চুরি হয়ে যায় 250 টাকার জুতো। আপনার এখানে তো ভীষণ চোর ছ্যাঁচড়। তাহা আছে, তবে চুরি হইবে না। আপনি বসুন, আমি হাত পা ধুইয়া আসি। কুয়ার পাথুরে ঠান্ডা জলে শাসন হাত মুখ ধুলো, তারপর নীরবে দরদালানে ঢুকে একধারে একটা ছেঁড়া কম্বলের টুকরো মেঝে পেতে আহ্নিক করতে লাগলো। লোকটা বসে বসে মশা মারছে। লোকটি ভালো নয়, আবার তেমন খারাপও বলা যায় না, ওই একরকম। দীনেশবাবু লোকটিকে পছন্দ করেন না, কিন্তু লোকটা এখানে আসে, প্রায়ই আসে। শাসন আহ্নিক সেরে উঠতেই লোকটা বলল, 7 গড়ের ঢিবিটায় কিচ্ছু নেই, খামোখা খোঁড়ালাম, পয়সা গেল। শাসন একটু বিরক্ত হয়ে বলল, মহাশয়, যে কাজে নামিয়াছেন তাহাতে অপচয় অবশ্যম্ভাবী, তবে আপনার যা ব্যবসা তাহাতে পোষাইয়া যাইবে। লোকটা মাথা নেড়ে বলল, এটাকে ব্যবসা বলাটা ভুল, এ হচ্ছে লটারি খেলা। কত পয়সা গচ্চা দিয়ে তবে একটু কিছু পাওয়া যায়, তাও খদ্দের মেলে না, পুলিশের ভয় আছে। এটা কি ব্যবসা হলো মশাই? তাহার আমি কি করিব? আমি তো আপনাকে ব্যবসাতে নামাই নাই। লোকটি অপ্রস্তুত হয়ে বলল, তা বটে। কিছুক্ষণ দুজনের মধ্যে একটা নীরবতার বলয় সৃষ্টি হলো। তার মধ্যেই শাসন লোকটিকে খর দৃষ্টিতে লক্ষ্য করছিল। লোকটা ঘুরে ঘুরে নানা কিউরিওর জিনিস কেনে আর শাঁসালো খদ্দেরকে বেচে।
পুরাদ্রব্য আর প্রত্নদ্রব্য সংগ্রহ বা চুরি লোকটির আসল ব্যবসা। চুরি নিজে করে না, পয়সা দিয়ে অন্যের মাধ্যমে করায়। সুযোগ মতো কিনেও নেয়। এই লোকটাকে লোভ দেখিয়ে সাতগড়ের ঢিবিটা খুঁড়িয়েছিল শাসন। কিছুই হয়তো পায়নি, আর পেয়ে থাকলেও কবুল করবে না। লোকটা এবার আরো একটু নরম স্বরে বলল, কিছু একটা সন্ধান দিন। আমার মক্কেল কলকাতায় বসে আছে, আর আমার মতো আরো বহু দালাল ঘোরাঘুরি করছে। সাবেক ঘড়ি, ঘটিবাটি, পুরনো বন্দুক, গয়না, মূর্তি টুর্তি যা হোক সে নেবে। আপনি কি টাকা আনিয়াছেন? কত টাকা? ৩,০০০। না, সঙ্গে অত নেই। তবে কল্ল ৩,০০০ টাকা লইয়া আসিবেন, একটা দ্রব্য দিব। লোকটা একটু দ্বিধা করল, জিনিসটা কি একবার দেখতে পাই না? শাসন দৃঢ়তার সঙ্গে মাথা নেড়ে বলল, ঠকিবেন না। ওদিককার খদ্দের কত দর দেয় সেটাই তো ভাবনার বিষয়। আপনি ১০,০০০ হাঁকাইয়া চুপচাপ বসিয়া থাকিবেন। সে কিন্তু পাকা জহুরি, মাছ চেনে, আজে বাজে জিনিস গছিয়ে দিলেই হবে না। শাসন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার অসুবিধা কি জানেন মনীশবাবু? জিনিসটার কত মূল্য তাহা আপনি নির্ধারণ করেন না, করে আপনার খদ্দের। লাভ লোকসানের নিরিখে আপনার কাছে জিনিসের দাম, কিন্তু সাবেক জিনিসের ইতিহাস ও শিল্প সৌন্দর্যের দামটা আপনার চোখে ধরা পড়ে না। আমরা দুজনেই তস্কর, কিন্তু আপনার সহিত আমার তফাত আছে। মনীষ আরেকবার অপ্রস্তুত হয়ে বলল, আপনাকে তা বলে অবিশ্বাস করছি না, তবে সাতগড়ের ঢিবিটা খোঁড়াতে কয়েক হাজার টাকা বেরিয়ে গেল তো? কিছুই পান নাই? না পাওয়ার মতোই, গোটা কয়েক ধাতু মূর্তি, খুব পুরনো নয়। আবিষ্কারের আনন্দ পান নাই? আনন্দ? বলে মনীষ শাসনের দিকে চেয়ে একটু হাসল। আমি সত্যি ব্যবসাদার শাসনবাবু, আপনার মতো আনন্দের কারবারি তো নই। যাহা পাইয়াছেন তাহাতে ঠকিবেন না, কিন্তু যদি সেই সঙ্গে আনন্দও পাইতেন, তাহা হইলে আনন্দের যোগে লাভ অনেক গুণ হইত। আপনি ইতিপূর্বে খনন কার্য করিয়াছেন কি? মনীষ মাথা নাড়ল, না, ইনিশিয়াল অত টাকা ক্যাপিটাল নেই, তাছাড়া ধরা পড়লে জেল হবে। খনন কার্যের আলাদা আনন্দ আছে, রোমাঞ্চও আছে। জিনিসগুলি আমাকে একবার দেখাইয়া লইবেন। দেখাবো, এখন ধোয়া মোছা চলছে, কাল সকালে দেখিয়ে নিয়ে যাব, আর ওই সঙ্গে আপনার জিনিসটাও নিয়ে যাব। শাসন মৃদু স্বরে বলল, ৩,০০০ টাকা আনিবেন। আনবো, জিনিসটা কি তা বলতে বাধা আছে কি? শাসন একটু হাসল, তারপর বলল, একটি পুরাতন শিবলিঙ্গ, অনুমান ৭০০ বৎসরের পুরাতন। বৈশিষ্ট্য এই যে এই শিবলিঙ্গে কোনো প্রাচীন রসিক একটি সুবর্ণ উপবীত যোগ করিয়াছিল। দীর্ঘকাল নানা ফুল জল চন্দনের অত্যাচারে উপবীত কৃষ্ণবর্ণ ধারণ করিয়াছে, তবে উহা সুবর্ণই বটে। মনীষের চোখ চকচক করে উঠল। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস চুরি এর প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এই উপন্যাসটির পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।